আচ্ছা, একবার ভাবুন তো, যে নীল রঙের জিন্স বা শার্টটা আমরা রোজ পরি, সেই রঙটা যদি আসতো মানুষের রক্ত থেকে, অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু ১৯ শতকের বাংলায় ঠিক এমনটাই ঘটছিল। আজ আমরা সেই রক্ত দিয়ে লেখা এক ইতিহাসের কথা বলবো, ১৮৫৯ সালের নীল বিদ্রোহের কথা। আর এই গল্পটা আমরা শুরু করব এমন একজনের কথা দিয়ে, যিনি কিন্তু কোনো বিদ্রোহী কৃষক ছিলেন না। তিনি ছিলেন এই ব্যবস্থারই একজন অংশ, একজন ব্রিটিশ কর্মকর্তা। আর তার নিজের মুখের এই একটাই কথা তখনকার ভয়াবহ পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট। কিন্তু আসল প্রশ্নটা হলো, কি করে ইউরোপের এত পছন্দের একটা রং বাংলার হাজার হাজার কৃষকের জীবনে এত বড় একটা অভিশাপ হয়ে দাঁড়ালো? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই নীল ব্যবসাটা ঠিক কতটা বড় ছিল, আর এর পেছনের অর্থনীতিটা কিভাবে কাজ করত। আসলে ইউরোপে তখন শিল্পবিপ্লব চলছে, কাপড়ের কারখানার রমরমা, আর সেই কাপড়ের রং করার জন্য নীলের চাহিদা একেবারে আকাশছোঁয়া। সেই চাহিদার প্রধান যোগানদার হয়ে উঠল বাংলা। আর তার ফলেই এখানে হাজার হাজার নীলকুঠি তৈরি হলো, আর ব্রিটিশ প্ল্যান্টাররা মানে নীলকর সাহেবরা হয়ে উঠল প্রচণ্ড ক্ষমতাশালী। কিন্তু এই বিশাল ব্যবসার পেছনেই লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর শোষণ চক্র, যা বাংলার কৃষকদের জীবনকে আক্ষরিক অর্থেই নরকে পরিণত করেছিল। আর এই শোষণের মূল অস্ত্রটাই ছিল দাদন নামের একটা ঋণ ব্যবস্থা। সহজ ভাষায় বললে এটা ছিল এমন এক ধরনের ফাঁদ, এমন একটা চুক্তি যেখান থেকে কৃষকদের বেরিয়ে আসার কোনো রাস্তাই খোলা ছিল না। দেখুন এই চক্রটা কিভাবে কাজ করত। কৃষকদের প্রথমে এই দাদন বা অগ্রিম ঋণ নিতে বাধ্য করা হতো। একবার ঋণ নিলেই তাদের সবচেয়ে ভালো, সবচেয়ে উর্বর জমিতে ধান বা অন্য কিছুর বদলে নীল চাষ করতেই হতো। আর ফসল ওঠার পর সেই নীল বিক্রি করতে হতো নীলকরদের ঠিক করে দেওয়া দামে, যা কিনা বাজার দরের চেয়ে অনেক অনেক কম। ফল ঋণ শোধ হওয়া তো দূরের কথা, সেই ঋণের বোঝা বংশের পর বংশ বয়ে বেড়াতে হতো। আর যদি কেউ এই ব্যবস্থায় রাজি না হতো বা প্রতিবাদ করার চেষ্টা করত, তাহলেই শুরু হতো অকথ্য অত্যাচার। নীলকরদের নিজস্ব গুন্ডা বাহিনী ছিল, যাদের বলা হতো লাঠিয়াল। তারা কৃষকদের ওপর নির্মম নির্যাতন চালাত। শুধু তাই না, তাদের বাড়িঘর, এমনকি মাঠের ফসল পর্যন্ত পুড়িয়ে দেওয়া হতো। এই পরিসংখ্যানটা একবার দেখুন, মাত্র 2.5%। মানে বাজারে যে জিনিসটার দাম 100 টাকা, তার জন্য কৃষকদের দেয়া হতো মাত্র 2.5 টাকা। ভাবা যায়, এটা তো কোনো ব্যবসাই ছিল না, এটা ছিল একটা ঠান্ডা মাথার পরিকল্পিত শোষণ, যার মাধ্যমে কৃষকদের একেবারে সর্বস্বান্ত করে নীলকর সাহেবরা ফুলে ফেপে উঠছিল। কিন্তু এই সীমাহীন অত্যাচার আর কতদিন সহ্য করা যায় বলুন? একসময় বাংলার কৃষকরাও ঠিক করল, আর না, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। লড়াইটা কিন্তু একেবারেই অসম ছিল। একদিকে ছিল নীলকর সাহেব আর তাদের লাঠিয়াল বাহিনী, যাদের পেছনে ছিল ঔপনিবেশিক সরকারের আইন আর স্থানীয় কিছু জমিদারের সমর্থন। আর অন্যদিকে ছিল সাধারণ নিরস্ত্র কৃষকরা, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের মতো কয়েকজন সাহসী মানুষ। আর বিদ্রোহের সেই প্রথম আগুনটা জ্বলে ওঠে 1859 সালের মার্চ মাসে নদিয়া জেলার চৌগাছা গ্রামে। সেখানকার কৃষকরা একজোট হয়ে জানিয়ে দিল, তারা আর দাদন নেবে না, নীলও চাষ করবে না। ব্যাস, শুরু হয়ে গেল বিদ্রোহ। একটা গ্রামের এই ছোট্ট প্রতিবাদ খুব দ্রুতই গোটা বাংলায় একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় বিদ্রোহটা কত দ্রুত ছড়িয়ে পড়েছিল। ভাবুন, মার্চে যেটা শুরু হলো শুধু নদিয়াতে, সেই বছরের শেষ হতে না হতেই তা মুর্শিদাবাদ, বীরভূম, পাবনা, খুলনা, যশোরের মতো বড় বড় জেলায় পৌঁছে গেল। কৃষকরা কিন্তু অনেক রকম কৌশল নিয়েছিল। একদিকে যেমন নীলকরদের লাঠিয়ালদের সাথে সরাসরি সশস্ত্র সংঘর্ষ হতো, নীলকুঠি আক্রমণ করা হতো, তেমনি আবার আরেকদিকে খাজনা দেওয়া বন্ধ করে দেওয়ার মতো অহিংস প্রতিরোধও কিন্তু গড়ে তোলা হয়েছিল। এই বিদ্রোহে বিশ্বনাথ সর্দারের মতো অনেক নেতার জন্ম হয়েছিল। তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ব্রিটিশরা তাকে বিষে ডাকাত নাম দিয়েছিল, কিন্তু সাধারণ কৃষকদের কাছে তিনি ছিলেন একজন নায়ক। দুঃখজনকভাবে শেষ পর্যন্ত তাকে ধরা হয় এবং সবার সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। তবে এই বিদ্রোহের লড়াইটা শুধু মাঠে ময়দানেই সীমাবদ্ধ ছিল না। এর সমর্থনে গর্জে উঠেছিল কলমও। দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটা নীলকরদের অত্যাচারের এক জীবন্ত দলিল হয়ে ওঠে। আর এই নাটকটা তখনকার শিক্ষিত বাঙালি সমাজকে ভীষণভাবে নাড়া দেয় এবং কৃষকদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তো এত বড় একটা বিদ্রোহ, এত লড়াই, এত আত্মত্যাগ, এর শেষ পর্যন্ত কি হলো? ফলাফলটা কি দাঁড়ালো?
কৃষকদের এই ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্রিটিশ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এতটাই চাপ সৃষ্টি হয়েছিল যে তারা 1860 সালে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করতে বাধ্য হয়। আর এই কমিশনে যা ঘটল তা এক কথায় অভূতপূর্ব। কমিশনের সামনে সরকারি কর্মকর্তা, জমিদার, খ্রিস্টান মিশনারি আর অবশ্যই অত্যাচারিত কৃষকরা সবাই এক সুরে নীলকরদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। বছরের পর বছর ধরে যে শোষণ আর অত্যাচারের অভিযোগগুলো করা হচ্ছিল সেগুলো যে কতটা সত্যি ছিল তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ব্রিটিশ সরকার 1862 সালে নীল আইন পাশ করতে বাধ্য হল, আর এই আইনের মাধ্যমে জোর করে নীল চাষ করানোর যে প্রথাটা ছিল তার অবসান ঘটল। তাহলে বুঝতেই পারছেন, নীল বিদ্রোহ ছিল এক বিরাট ঐতিহাসিক জয়। এটা প্রমাণ করে দিয়েছিল যে সাধারণ মানুষ যদি একজোট হয় তাহলে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আর এর থেকেও বড় কথা কি জানেন? এই যে খাজনা দেওয়া বন্ধ করার মতো অহিংস প্রতিরোধের কৌশল কৃষকরা নিয়েছিল, অনেক ঐতিহাসিক মনে করেন এটাই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক প্রাথমিক ঝলক, যা বহু বছর পরে গান্ধীজি আরও বড় আকারে ব্যবহার করেছিলেন। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। 150 বছরেরও বেশি সময় আগে বাংলার সাধারণ কৃষকরা যদি তাদের অসম লড়াই দিয়ে এত বড় একটা অন্যায় ব্যবস্থাকে থামিয়ে দিতে পারে, তাহলে আজকের দিনে নানা রকম অবিচারের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছ থেকে কী শিখতে পারি? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকে খুঁজতে হবে।